যে অংশীদারিত্ব নেয় নাই। আর কোনো বারের আন্দোলনের ছাত্ররা এত বিতর্কিত হয়নি। সার্টিফিকেট দিল তাবিজ বানায় ঘুরতে হবে, কাজে আসবে না। তো গ্রামে কোনো কৃষক পাওয়া যায় না, সব আসে ঠেলা গাড়ি চালাতে, ঢাকা শহরে সব রিক্সা চালাতে আসে। এখন যারা ডিসি আছে সব প্রশাসন ক্যাডারের, এরা অলমোস্ট সব 95% হলো ফেসিবাদের দোষর। এখন নির্বাচনে যাবেন, ওরা তো ফেসিবাদের দোষর, ওরা তো ফাঁক খুঁজবে কোথায় ফেসিবাদকে উপকার করা যায়। এখন নির্বাচনে যাবেন, ওরা তো ফেসিবাদের দোষর, ওরা তো ফাঁক খুঁজবে কোথায় ফেসিবাদকে উপকার করা যায়। আগে ছাত্রদেরকে মানুষ বাথরুমে গেলে পানি আগায় দিত, এত রেসপেক্ট ছাত্রদের প্রতি, এত ভক্তি ছিল। এখন ছাত্র দেখলে ভয় পায় সবাই, কোন বিপদে পড়ি। এখন আপনি বলেন যে ধরেন কোন দোকানে যায় একটা ছাত্র দাঁড়া করতে বলে, যা চাবে দিয়ে ফেলায়, আপদ যাক বাঁচে যাই। যে গাড়ির তো ফিটনেস সার্টিফিকেট নেই, ফিটনেস নাই। তুমি কয় না বাবা চিন্তা করে, আমি ছাত্র, সমস্যা নেই, গাড়ি নিয়ে চলে গেছে, তার সমস্যা নেই। আমি বেরোলে সমস্যা আছে, আমার ছেলে বেরোলে সমস্যা নেই। এই হচ্ছে দেশের অবস্থা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আমাদের হাতে রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। দর্শক, আপনারা জানেন যে কুয়েটে গতকালকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে দুই গ্রুপে, এক পক্ষে ছাত্রদল, অন্য গ্রুপে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র শিবির সব নামটি এসেছে। তাদের মধ্যে ক্যাম্পাসে কে রাজনীতি করতে পারবে বা কে করতে পারবে না, এই ইস্যুতে দ্বন্দ্ব হয়েছে, সে নিয়ে সংঘর্ষের রূপ নিয়েছে। এবং এর পরপরই আজকে কুয়েটের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধ এবং ভিসির পদত্যাগ দাবিসহ 5 দফা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এছাড়াও নতুন রাজনৈতিক দল গঠন এবং বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারতের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে, কেমন হওয়া উচিত, এসব বিষয় নিয়ে আলোচনা শুনব। এর পাশাপাশি শেষ হলো ডিসি সম্মেলন। সেই ডিসি সম্মেলনে জেলা প্রশাসক, যারা মাঠ প্রশাসনের সবচেয়ে বড় জায়গা, সেই জায়গা থেকে নানান ধরনের দাবি উঠেছে। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সাথে তারা খোলামেলা আলাপ করেছেন। এসব বিষয় নিয়ে অতিথির মুখ থেকে আলোচনা শুনবো। আজিজ ভাই, এই ঘটনাগুলো আপনিও নিশ্চয়ই জানেন। আমরা শুরু করতে চাচ্ছি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে বিবদমান পরিস্থিতি নিয়ে আসলে আলোচনা করতে চাই। আমরা জানি যে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ হত্যার পরে সেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছিল এবং এক প্রকার নিষিদ্ধ হয়েছিল। এরপরে আবারও 5 আগস্ট পরবর্তী সময় নতুন প্রেক্ষাপটে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি তোলা হয়েছিল, সেই দাবি আসলে শেষ পর্যন্ত কার্যকর হয়নি। সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি এখনও উন্মুক্ত রয়েছে। এবং আরেকটি জিনিস সেটি হচ্ছে দাবি তোলা হলেও ছাত্র শিবির কিন্তু তারা ছাত্রলীগ বা নানান খোলসে ছিল, তারাও প্রকাশ্যে আসা শুরু করেছে। এবং ছাত্রদলও স্বাভাবিকভাবে তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে, তারা এই ক্যাম্পাসের রাজনীতির বন্ধের বিপক্ষেই অবস্থান নিয়েছিল, তারাও রাজনীতি চর্চা করে আসছে। হঠাৎ কেন এই দ্বন্দ্ব বা হঠাৎ কেন এই সংঘর্ষ? যদিও আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে এই ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে। ধন্যবাদ আপনাকে। বুয়েটের প্রশাসন ওখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল। আর বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু বা কলেজে কোনো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় নাই। তবে ডিবেট উঠেছিল, আমরাও টকশোতে আলোচনা করেছি পক্ষে বিপক্ষে। আমাদের বক্তব্য ছিল যে হ্যাঁ, রাজনীতি যেটা লেজুর ভিত্তি করা, সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আমরাও ছাত্র রাজনীতি করেছি ছাত্র সময়। ছাত্রদের দাবি দেওয়া ইউনিভার্সিটির বিষয় নিয়ে তারা এটা সংগঠন করবে, ওখানে ছাত্র সংগঠন থাকবে, ছাত্র জাকসু টাকসু এরকম সংসদের ভিতরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস পুরোপুরি চলবে, অর্থাৎ লিডারশিপ তৈরির জন্য। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, বরাবর থেকেই দেখা যায় যে আস্তে আস্তে, বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ছাত্ররা কিন্তু আসলে লেজুর ভিত্তি করে রাজনৈতিক দলের। এখন ধরেন এই যে
আপনার খুলনায় যেটা ঘটনা ঘটলো সেখানে আমার কাছে যেটা মনে হলো যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সচিবও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে এবং তিনি কিন্তু আপনার মাসুদ তিনি কিন্তু ছাত্র শিবির করে, হ্যাঁ আমি জানি। তো সুতরাং এই সুযোগে তারা ধরেন ছাত্র দল বহুদিন কোনো ঢাকা সহ কোনো জায়গায় থাকতে দেয় নাই, সাংগঠনিকভাবে সক্রিয় ছিল, ঢুকতে দেয় নাই। এখন আমার কাছে মনে হয় বৈষম্য বিরোধী ছাত্রলীগ আন্দোলনের নামে এখানে ছাত্র শিবির এটা বসতে চায়। কিন্তু এখানে আজিজ ভাই একটি কথা আছে, যেই ছাত্র সংগঠনগুলো বা যেই ছাত্র নেতৃত্ব জুলাই গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের মধ্যে এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এটি কোনো তৃতীয় পক্ষের ষড়যন্ত্র নয় তো? তৃতীয় পক্ষ ষড়যন্ত্র নয় না, আমার কাছে মনে হয় এখানে পক্ষ না, এখানে পক্ষই হচ্ছে যে সামনে নির্বাচন এবং বিশেষ করে জামাত ইসলাম খুব বহুদিন পরে মুক্ত একটা আবহাওয়া পেয়েছে এবং তারা মনে করে সামনের নির্বাচনে তারা সারা দেশের সকল রাজনীতি নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং বিএনপিকে একঘরে করবে, এরকম আমার কাছে তাদের আচরণ থেকে মনে হয়। আপনি যে কথাটি বলেছিলেন যে লেজুর বৃত্তি ছাত্র সংগঠনগুলোর, ছাত্র শিবির তো প্রকাশ্যেই ঘোষণা দিয়ে বলে যে তারা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে না। এটা তো সঠিক কথা বলে নাই। ছাত্র শিবিরের জামাতের আমির গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়, কিন্তু আমির নির্বাচিত হওয়ার পরে সে আধ্যাত্মিক নেতা, তার ইচ্ছার বাইরে কোনো ছাত্র শিবির থেকে শুরু করে উচ্চ জামাতের কোনো নেতাকর্মী তার বাইরে যায় না। এবং জামাতের যে সিস্টেম, সংগঠন চলার সিস্টেম একটা এনজিও সিস্টেমে চলে এবং জামাতের বাইরে কোনো সিদ্ধান্তের বাইরে কেউ যায় না। অন্য সংগঠনে কিন্তু অনেক এই হয় সেই হয়, কিন্তু ছাত্র শিবির কিন্তু এটা বাইরে যাইতে পারে না। মানে এই যে বিবেদনের পরিস্থিতি, এই পরিস্থিতি তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য বা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক ধরনের কি অশনি সংকেত নয়? না, অশনি সংকেত তো বটেই, কারণ সামনে এই যে সংস্কার নিয়ে নানান কায়দা কানুন করে আলোচনা হচ্ছে, এখানে আমার তো মনে হয় না যে ফাইনালি একমত হতে পারবে। আমার কাছে মনে হয় না, কিছু বিরোধ থাকবেই। সেখানে শুরু করতে পারতো, যেখানে বিএনপি আপনার প্রথমে 21 দফা, পরে কিন্তু সব দলের সাথে আলোচনা করে 62 দফা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিয়েছিল। এখন যে আলোচনাগুলি হচ্ছে হয়তো কোনো শব্দে বা কোনো কিছুতে সামান্য হেরফের, কিন্তু বিএনপির ভিতর 62 দফার বাইরে কোনো আলোচনা কিন্তু হচ্ছে না। এবং পারতো এই 62 দফা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে শুনেছি যে 62 দফার ভিতরেও যদি কোনো সংযোজন বিয়োজন হয় তাতে বিএনপির আপত্তি নাই। সেখানে এটাকে বেজলাইন ধরে তো আলোচনাটা এগুলো এতদিন সমাধান হয়ে যেত। এখন যেটা করেছে যে 6টা সংস্কার কমিশনের আবার প্রধান নিয়ে একটা কমিটি করছে, একটা প্রথম দফা খালি প্রধান উপদেষ্টা ব্রিফিং দিছে, এখন আবার আলোচনায় বসবে। আলোচনায় এখন তো আস্তে আস্তে দেখা যাবে ষড়যন্ত্র জাল কিন্তু এর ভিতরে ঢুকেছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্ররা এবং জামাতের দাবি এক, হ্যাঁ বিএনপির দাবি এক। ধরেন যেমন বলতেছে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে হবে, এটা জামাতেরও দাবি, ছাত্রদেরও দাবি। এখানে কিন্তু সূক্ষ্মভাবে আপনি খেয়াল করে দেখেন যে আগে সরকারে একদম স্থানীয় সরকার থেকে রাজনৈতিক দল সব কিন্তু এক দল ফ্যাসিবাদের ছিল, এবং এই সরকার এসে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে আগে ভাবে নাই যে জনগণ লোকাল গভর্নমেন্টের কাছে যায়, এটা বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে এখন অজুহাত দেখায় জনগণের অনেক কিছু সমস্যা হলে যাইতে পারে না, হইতে পারে না। আরে এখন নির্বাচন যদি লোকাল গভর্নমেন্টের দেন নামে অনামে, এখন তো যেটা ডিসিশন হচ্ছে যে প্রতীক থাকবে না, তো আপনার আওয়ামী লীগের লোক তো ইলেকশন করবে, এর ফাঁক দিয়ে তো তারাও জিতবে, কিছু জিতবে। আওয়ামী লীগ তো সব জায়গায় আছে, জিতবে তো। অর্থাৎ আওয়ামী লীগের সুযোগ করে দেওয়ার জন্যই এই দাবি হবে। আর তারা মনে করে আরেকটা দফা যে আমরা যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করাইতে পারি তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন তো আসলে সবচেয়ে বড় নির্বাচন, এটা হলে তাহলে নির্বাচন পিছিয়ে যাবে, তাহলে সংস্কার নিয়ে আর আমরাও দল গোছাইতে পারবো, ছাত্ররাও সংগঠন করবে, সেটাও দল গোছাইতে পারবে, জামাতও ভাবে যে আরও গোছাবে, ইসলামিক দলগুলোকে এক করবে। আসলে এক তো ইসলামিক দলের সাথে তো কোনো ইসলামিক দল কিন্তু নাই। হ্যাঁ, আপনার একটা দলের সাথে তারা কথা বলেছে, দৃশ্যমান দেখলাম যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারপরেও বিএনপির মহাসচিব কথা বলার পরে উল্টা হয়ে গেছে, তারা আর নাই, জামাতের সাথে নাই। তা জামাত তো এখনো তারা, আমি দেখতেছি জামাত
আপনার এই ছাত্রদের, তাও ছাত্রদের অধিকাংশ নেতৃত্ব এখন শিবিরের, আর কিছু আছে ওই দুই একটা সেখানে তো বাম ছাত্রদল থেকেও তো গেছে, ছাত্রলীগ থেকেও তো এসছেন, সব দলই ছিল, কিন্তু এখন আস্তে আস্তে এটা সংকুচিত হয়ে বাম কয়েকজন আছে, আর এখন মেজরিটি হচ্ছে ছাত্র শিবিরের। এটা হলো ছাত্র শিবির। ছাত্র শিবির দেখেন না, ওই সরকার পতনের পরে ঢাকা ইউনিভার্সিটি ভিসি মিটিং ডাকছে সব সংগঠনের, হঠাৎ করে একজন উঠে দাঁড়ায় বলছে যে আমি ছাত্র শিবিরের ঢাকা ইউনিটের সাধারণ সম্পাদক। তারা তো আত্মগোপন, এই যে আপনি শিবির করেন কিনা, আমি শিবির করি আপনি জানেন, জামাত করি কিনা, কারণ তারা তো অনুবেশকারী হয়ে থাকে। একটা ওপেন গণতান্ত্রিক সংগঠন কিভাবে অন্য সংগঠনের ভিতরে, এটা তো এক ধরনের প্রতারণা, এটা তো এক ধরনের। তাহলে এই যে কুয়েটের যে বর্তমান পরিস্থিতি, যে একেবারে মুখোমুখি ছাত্র সমাজ, একদল সাধারণ শিক্ষার্থীর ব্যানারে, আর একদল ছাত্র দল বা সাংগঠনিক কাঠামোর ভিতরে মুখোমুখি অবস্থায়, সেক্ষেত্রে তো শিক্ষার পরিবেশ হুমকিতে পড়ে যাচ্ছে। শিক্ষার পরিবেশ তো হুমকির ভিতরে, কিন্তু ওখানে মূল ঘটনাটা হচ্ছে পত্রিকায় যাই লেখক না কেন, আমি তো ওখানে কথা বলছি, আমি জানি তো যে ছাত্রদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র যা বলা হচ্ছে, সবাই তো তা না, যারা আন্দোলনে আছে সাধারণ ছাত্র আছে, ওই ব্যানারে ভাবছে যে বৈষম্য বিরোধী একটা ইমোশন, আর ছাত্ররা যেটা ছাত্র দল যেটা, সেটা তো ইউনিভার্সিটির ভিতরে ঢোকে নেই, তারা ওই ফেসবুক টেসবুক দিয়ে যোগাযোগ করছে বাইরে, অনলাইন দিয়ে, আর গেটের বাইরে তারা ফর্ম বিতরণ করছে মেম্বারশিপের জন্য। এটা দেখে ধাওয়া করতে আইছে, তখন মারামারি হয়েছে। এই গন্ডগোলের মধ্যে তো ছাত্রলীগ নিষিদ্ধ যে সংগঠনটি, তারা তো মানে সাপোর্টাইজ করে দিতে পারে না, তারা তো সাপোর্টাইজ, তারা হচ্ছে যে এই সময় তো সুযোগ নিবেই, সুযোগ তৃতীয়পক্ষ নিবে, এটার ইম্প্যাক্ট জাতীয় রাজনীতিতেও আসবে। এই যে ধরেন এখন আলোচনাগুলি হচ্ছে, এখানেও তো এটা আসবে, উঠবে, এটা এই প্রতিহিংসা তো ভিতরে ভিতরে কাজ করবে। এখন ছাত্র দল দীর্ঘ 15 বছর থাকতে পারে নাই, ছাত্র শিবিরের তো সমস্যা নাই, ছাত্র শিবির তো হ্যাঁ শুনলে মেরে ফেলে, কিন্তু এটা তো গোপনে ছাত্রলীগ হয়ে আসছিল, এটা তো হেলমেট বাহিনী যেটা নাম ছিল, এটা যে ছাত্র শিবিরের লোক ছিল না, এটা কি করে গ্যারান্টি দিবেন? তারাও তো হেলমেট নিয়ে নিয়ে হয়তো সাধারণ ছাত্রকে পিটাইছে, এও হইতে পারে, কারণ তারা তো ছাত্রলীগের ভিতরে ঢোকা ছিল, এটা প্রমাণিত। সমাধানটা কি এখান থেকে আসলে? সমাধান এই জন্যই বলছি যে সমাধানটা ছাত্রদেরকে, আমাদের সময় যে ছাত্র রাজনীতি করতাম, আমরা কোনো ছাত্র জাতীয় রাজনীতির লেজুর ভিত্তি করি নেই। হ্যাঁ, আমরা কিন্তু ছাত্রদের সমস্যা নিয়ে, তারপরে ছাত্র যে সংসদ ছিল, সংসদ নিয়ে কালচারাল অনুষ্ঠান, খেলাধুলা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। ছাত্রদেরকে ওই জায়গায় থাকতে হবে। জামাতের ডিরেকশন, বিএনপির ডিরেকশন, আওয়ামী লীগের ডিরেকশন নিয়ে ছাত্রলীগ চলা উচিত না, কোন ছাত্র সংগঠন চলা উচিত না, ছাত্রদের পলিটিক্স করে। কিন্তু দীর্ঘদিনের এই যে এক ধরনের বাজে চর্চা, এই চর্চা থেকে কি হুট করে বের হওয়া সম্ভব? হুট করে বেরোনো যেমন সম্ভব না, তেমনি এটা জাতীয় সংগঠনগুলো যেহেতু ছাত্র অনুগত হয়ে গেছে, ছাত্র দল বিএনপির হুকুম যা করবে তাই করবে, জামাত তো করতে বাধ্য, বললাম না, এটা রেজিমেন্টাল ফোর্স, আমির যা কয়ে দিবে বা কেন্দ্র যা করবে তাই করবে। ওই যে দেখেন না, যমুনা টিভিতে নিকল প্রশ্ন করছে জামাতের আমিরকে নিয়ে, ডাইরেক্ট বলছে যে আপনারা তো রক কাটেন, জামাত তো শিবির তো স্বীকার করছে, জামাত তো অস্বীকার করে, আমি অনলাইন ঘেটে পাইছি, আমি দেখলাম যে অনলাইনে পাওয়া যায়, রক কাটছে, পাওয়া যায়। হ্যাঁ, তো একমাত্র তারাই তো রক কাটছে, আর তো রক কাটে নাই, এটা তো এখন ইন্টারনেটের যুগে এই সংস্কৃতি থেকে তো বেরিয়ে আসতে হবে আজিজ ভাই। না, বেরোতে হলে এটা দীর্ঘ লাগবে একটা। কিন্তু আসলে কি রাজনীতি এইভাবে ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে বা বন্ধ করে দিয়ে কি সমস্যার সমাধানের সূত্র পাওয়া যাবে? আমার কথা হচ্ছে যে নিষিদ্ধ করা, ধরেন এটা ডিবেটেবল, পশ্চিমা দেশে তো ছাত্র রাজনৈতিক সংগঠন এইভাবে নাই, অনেক দেশেই নাই, কিন্তু তারা কিন্তু এক্সট্রা কারিকুলাম এবং এই ইউনিয়ন বা ক্লাসের ক্যাপ্টেন ইত্যাদিতে সিস্টেম আছে না, ক্যাডেট কলেজে তো আছে, আমার ছেলে তো ক্যাডেট কলেজে পড়তো, সেখানে তো ওই অথরিটি ঠিক করে দিত কে হবে, মানে লাইক ভিপি না, ওদের পদটা অন্য, সেকেন্ড ম্যান হবে, ওরা চালাইতো, হল চালাতো, ফ্লোরে ওরা হল চালাতো, এরকম। এখানে না হলো, এখানে আছে আপনার ছাত্র সংসদ আছে, সংসদে ইলেকশন করে হয়ে কালচারাল
বিভিন্ন ছাত্রদের অ্যাক্টিভিটিসে জড়িত থাকুক, এতেই তো লিডারশিপ তৈরি হবে। কিন্তু ছাত্র রাজনীতি যদি আপনি বন্ধ করে দেন ফাইনালি, তাহলে তো আগামীর যে বাংলাদেশ, আগামীর যে নতুন এক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেইখানে তো দক্ষ লিডারশিপ তৈরিরও একটা দেখেন ছাত্র এই রাজনীতি। অনুন্নত দেশেই বিশেষ করে এগুলো মনে করে যে ছাত্ররা রাজনীতি না করলে লিডারশিপ তৈরি হবে না। আমেরিকার প্রেসিডেন্ট জুতা পুলিশ প্রেসিডেন্ট ছিল, বাদাম বিক্রি করছে প্রেসিডেন্ট ছিল। রাজনীতিবিদরা স্বশিক্ষিত হয়, শিখতে হয়। হঠাৎ করে আছে রাজনীতি, এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন। দেখেন না এখনকার ছাত্র আছে, সংগঠন করছে না। ছাত্ররা নিজেদেরকে রক্ষা করতে পারে না, এই জ্ঞানটা দরকার আগে পলিটিক্স করতে হলে। পলিটিক্সটা খুব সহজ মনে করা হয়, পলিটিক্সটা খুবই কঠিন, এটা জানতে হবে। যেমন ধরেন আপনার একটা ছাত্র উপদেষ্টা 6 দিনে 18 বার হেলিকপ্টার নিয়ে এই উপজেলার থেকে ওই উপজেলায় গেছে। হ্যাঁ, স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে। হ্যাঁ, আপনার 16 লাখ না 20 লাখ টাকার আপনার কম্বল বিতরণ, 1000 টাকার কম্বল বিতরণ করছে, 36 লাখ টাকা আপনার হেলিকপ্টার ভাড়া দিছে। এটা অডিট হবে না? গরিবের টাকা তো, মিনিস্ট্রির টাকা, গরিবের টাকা, এটা অডিট হবে না? অডিট হলে যদি এমন সরকার আছে সে ফাঁসবে না, তাকে জবাব দিতে আসতে হবে না? এটা তো পার্টিকুলারলি। আবার হেলিকপ্টার নামার জায়গা নাই, হেলিপ্যাড বানাইছে 2 জায়গা, বানায় আবার হেলিপ্যাড ভেঙে ফেলাইছে। আবার খেয়াল করে দেখেন, আমি দেখলাম আজকে আপনার ইউটিউবে দেখলাম, ট্রল করতেছে ইউটিউবে, আপনার মিরপুরে আপনার খাল কাটার সময় আপনার রডের স্ট্রাকচার দিয়ে তার উপরে কার্পেট দিছে। হ্যাঁ, রেড কার্পেট দিয়ে আপনার খাল উদ্বোধন করতেছে। বলেন, ওখানেও আপনার ছাত্র উপদেষ্টা আছে। বলেন, তাহলে আমার কথা হচ্ছে আক্কল দাঁত তো আমাদের গ্রাম দেশে কথা বলে যে আক্কল দাঁত, অর্থাৎ পেছনের বাড়ির দাঁতটা না গজালে বুদ্ধি হয় না। তো বুদ্ধি না হলে পলিটিক্স করা যাবে না, অন্য কিছু করা যাবে, পলিটিক্স করা যাবে না। এই যে আমি উদাহরণ দিলাম, তো তাদের নিজে এখন ছাত্ররা V8 গাড়ি চালায়। হ্যাঁ, V8 গাড়ি, একটা V8 গাড়ি দেখছে তার দাম কত জানেন? হ্যাঁ, 2.5 কোটির থেকে 3.5 কোটি, 5.5 কোটি, 6.5 কোটি পর্যন্ত এই গাড়িতে টকশোতে যায়। বলেন আপনি, এখন তাদের তো সমস্যা নাই। হ্যাঁ, আবার টিউশনি করে খাইতো, এখন তারা আপনার বিরাট গাড়ি বলে দেয়। আরে ভাই, আমাদের দেয় না, আপনারা দেয় না? দেয় কে বলেন? তো এই জন্যে বলছি যে ছাত্র রাজনীতি করুক আর জাতীয় রাজনীতি করুক, ধরেন এটা ওনাদের খেয়াল করে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পক্ষে আমি ভাবছিলাম তিনি জাতীয় সম্পদ, আমি লিখছিলাম। যেমন অমর্ত্য সেন, তার জমিটা একটু ঠেলা ছিল, কোর্ট সুবোটো রায় দিছে যে সে জাতীয় সম্পদ, তাকে ডিস্টার্ব করা যাবে না। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 8 তালা যখন হাইটে তোলে রাখে, আমি তার পক্ষে, কেউ ছাপতে চায় না, অনেক রিকোয়েস্ট করে তার পক্ষে নিউজে ছাপছি। হ্যাঁ, এখন তিনি প্রধান উপদেষ্টা। তিনিও 111-এর সময় কিন্তু কিংস পার্টি করতে চেষ্টা করছে, ডাকে সাড়া দেয় নাই। তখন উনি বলছে এটা আমার কাজ না, করে উনি বিদেশ চলে গেছে। বিদেশে ওনার ক্ষেত্র, বিদেশে চলে গেছে। এখনো তো তিনি একই কথা বলছেন যে রাজনীতি আমার কাজ না। উনি করেন না, কিন্তু উনি তো বলছে ঠিকই, ওই ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দিয়ে বলছে না ছাত্ররা সংগঠন করবে, ছাত্ররা রক্ত দিয়েছে, ছাত্ররাই। উনি প্রধান উপদেষ্টা হিসেবে সব রাজনৈতিক দলগুলোকেই তো উনি এভাবেই বলবেন যে রাজনীতি করবেন, যে গণতন্ত্র না, সবাই অন্যরা তো রাজনীতি করছে, সেক্ষেত্রে নতুনদেরকে উনি বলছে যে নতুন রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে তারা করতে পারে। শোনেন, উনি বলতে পারেন না, কারণ ছাত্রদের যে এই যে আপনার ছাত্ররা ক্লাস 6 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ছাত্ররা পলিটিক্সে নামছে, এখন পড়াশোনার দিকে তাদের নেই, মনোনিবেশ নাই, সব সরকার চালানো ব্যস্ত। সরকার চালানো, আবার অনেকেই শুনি যে আয় উন্নতি করতেছে, তাদের পক্ষ থেকে ইউটিউবে আছে, তাদের পক্ষ থেকে অভিযোগ আছে যে তারা অনেকেই টাকাওয়ালা হয়ে যেতেছে, তাদের পক্ষ থেকে অভিযোগ। তারা যদি বৈধ পথে আয় করে তাতে দোষের কি? বৈধ পথে আগে ছিল না, সে হুট করে আয় করে। হ্যাঁ, মানে এক ধরনের ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে ছিল বলে আয় করতে পারে না। এখন আপনাকে ওইসব জায়গায় বসায় দিলে, এখন তো ওই যে মহল্লায় কথা বলে যে ছাত্রর মতো দেখা গেলে যে আমি সমন্বয়কারী, বাস খবর হয়ে গেছে, চুপ। এটা তো একটা থ্রেট হিসেবে এসে গেছে সমাজে। আগে ছাত্রদেরকে মানুষ বাথরুমে গেলে পানি আগায় দিত, এত রেসপেক্ট ছাত্রদের প্রতি, এত ভক্তি ছিল। এখন ছাত্র দেখলে ভয় পায় সবাই, কোন বিপদে পড়ি।
এটা তো হওয়া উচিত না। দেশ চালাবে কেমনে? দেশ চালাবে, সংগঠন করবে কেমনে? যাদের ভয় পায়, রাজনীতিবিদ দেখে কখনো মানুষ, সাধারণ জনগণ ভয় পাওয়ার কথা না। পলিটিক্স ইজ এ সোশ্যাল রিলেশন। তাহলে এখন আপনি বলেন যে ধরেন কোন দোকানে যা একটা ছাত্র দাঁড়া করতে বলেন, যা চাবে দিয়ে ফেলায়, আপদ যাক, বাইসে যাই, ঝামেলা করে না, ছাত্রদের সাথে ঝামেলা করে না। আমাদের বন্ধু এক সাংবাদিক, তার গাড়ি আছে, তার গাড়ি নিয়ে বেরোচ্ছে, বেরোলে আমার সেই বন্ধু বলতেছে তার ছেলেকে যে গাড়ির তো ফিটনেস সার্টিফিকেট নেই, ফিটনেস নাই। তুমি কয় না বাবা চিন্তা করো না, আমি ছাত্র, সমস্যা নেই, গাড়ি নিয়ে চলে গেছে, তার সমস্যা নেই। আমি বেরোলে সমস্যা আছে, আমার ছেলে বেরোলে সমস্যা নেই। এই হচ্ছে দেশের অবস্থা। এগুলো বিবেচনা আনতে হবে। এই জন্য আমি বলি, আগেও বলেছি, এখনো বলে যাচ্ছি, যে আমি নির্বাচনে আপনার শেখ হাসিনা 3টা বড় বড় নেতা দিয়ে কিংস পার্টি করেছিল, তিনটা পার্টির একটি এমপি হতে পারে নাই। সবগুলোর জামানত বাজেয়াপ্ত হয়েছে, সবগুলোর, এবং তাদের দলের অস্তিত্ব এই মুহূর্তে এবং অস্তিত্ব নেই, তাদের হিসাবেই নাই। তো আপনি শিওর থেকে রাখেন, ছাত্ররা যখন সংগঠন করবে, এই যে মাত্র তো দেখছেন, এখন তো একটা বেফাস গল্প আসছিল, গল্প করতে পারলাম না। এই যে কুয়েটে যে ছাত্র দল পড়ছে, দেখলেন কি শুরু, আপনার পার্টি ঘোষণা দেন, ঢাকার বাইরে নামেন, দেখি কেমনে নামেন, নামতেই পারবেন না। আর প্রত্যেকটা ছেলে ছাত্র নামতে পারবার জন্যই তো আসলে এই জুলাই গণ অভ্যুত্থান, যে সব মানুষ অধিকার নিয়ে কথা বলতে পারবে, মত প্রকাশের স্বাধীনতা পাবে, সবকিছু প্রতিষ্ঠিত হবে, নাগরিক মৌলিক মানবিক অধিকার। এটাই প্রত্যাশা ছিল, কারণ এটা ছাত্ররা যে এটা প্রত্যাশা করেছে, মুক্তিযুদ্ধের প্রত্যাশা একই ছিল। আমরাও তো মুক্তিযুদ্ধ করছি, আমরা জানি একই প্রত্যাশা ছিল। আমরা পাকিস্তানের শোষণতে বাঁচতে চাইছি, বৈষম্য আমরা দূর করতে চাইছি, 22 পরিবার সব খেয়ে গেল, এটা স্লোগান ছিল আমাদের। আমরা আইনের শাসন চাইছি, সুশাসন চাইছি, আইয়ুব খানের নির্যাতন থেকে বাঁচতে চাইছি। একই ন্যাচারাল দাবি ছিল, ছাত্ররাও তাই দাবি করেছিল। কিন্তু আপনি দেখেন 52 সাল থেকে শুরু করে এই পর্যন্ত, এই 24 সাল বাদ দিয়ে তার আগ পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। কোন ছাত্র কিন্তু সরকারের অংশ নেয় নাই, সরকারের অংশীদার হয় নাই। অংশীদারিত্ব নেয় নাই দেখেই তো আসলে ওই কাঙ্ক্ষিত যে না, ওইটাই আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হয়নি। যে অংশীদারিত্ব নেয় নাই, আর কোনোবারের আন্দোলনের ছাত্ররা এত বিতর্কিত হয় নাই এই ছাত্রদের নিয়ে যত বিতর্ক হচ্ছে। কারণ কেউ তো বলতে পারবে না, ব্যাপারটা ধরে নিতে হবে যে একটা কমিউনিটি যদি শুরু করে, কমিউনিটির 2জন 5জন যদি কোনো অনিয়ম করে ফেলে বা তার জন্য আঙুল তোলে, তাহলে কিন্তু পুরো কমিটির দোষ হয়। এখন আমার বক্তব্য হলো, যেটা আগে বলছিলেন, আমার বক্তব্য একটাই, এই আলোচনাটা কেউ করে না, পলিটিশিয়ানও করে না। এই যে 6টা বছর 7টা বছরের জেনারেশন গ্যাপ হয়ে গেল, এই বিজ্ঞানের যুগে এই জেনারেশন গ্যাপ কি দিয়ে দূর পূরণ করবেন বলেন? আমাদের তো ঘনবসতির দেশ, 18 কোটি লোকের দেশ, আমাদের 1.5 কোটি লোক বিদেশে থাকে। প্রবাসী আয় দিয়ে সরকারের সবচেয়ে আয়ের উৎস হলো প্রবাসী আয়। এই প্রবাসে তো লোক সব তো অটোমেশনের যুগে চলে আসছে। সারা পৃথিবীতে এখন সব রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, ডেটা সায়েন্স ইত্যাদি ইত্যাদি কাজ করতেছে। আমরা তো শিক্ষা ব্যবস্থাটা এখন অচল। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা সংস্কার কমিশনও পাইলাম না। শিক্ষা ব্যবস্থা সাধারণ খালি ইউনিভার্সিটি খোলো, আর ছাত্রকে আমার ইউনিভার্সিটি সার্টিফিকেট দিয়ে কি তাবিজ বানায় রাখবেন নাকি? এই ধরেন ওই যে কি কয় মহাকালী, আপনার তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হয় কি? ওই কলেজ আর বিশ্ববিদ্যালয়ের পার্থক্যটা কি? লেখাপড়া তো এক। সার্টিফিকেট দিলে তাবিজ বানায় ঘুরতে হবে, কাজে আসবে না তো, খালি সার্টিফিকেট। এবং আমি লিখেছি, বিশাল করে লিখেছি, এগুলো সব এখন সার্টিফিকেট দ্বারা শিক্ষিত। এই সার্টিফিকেট দেওয়ার ফলে তারা কোনো কাজ করে না। আমি গ্রামের বাড়িতে গেছি, সব এসএসসি পাস করলে সব প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কেউ বাপের কাছেও ধরেন না, সইও না, কিচ্ছু না, সব ঘুরে বেড়ায়। শিক্ষিত সে। তো দেশে আপনি দেখেন, যত গ্রাম দেশে আছে, গ্রামে কোনো কৃষক পাওয়া যায় না, সব আসে ঠেলাগাড়ি চালাইতে, ঢাকা শহরে সব রিক্সা চালাইতে আসে, এলাকায় কোনো কৃষিকাজ। অথচ কৃষি করোনা কালেও আমাদের বাঁচায় রাখছে। এবং কৃষি জিডিপির গ্রোথের ওয়ান অফ দ্য ইয়ার কৃষি, গার্মেন্ট সেক্টর, প্রবাসী আয়, আর হলো সার্ভিস সেক্টর। এই তো সেই কৃষিতে লোক পাওয়া যায় না, কৃষি অটোমেশন হয়ে যাচ্ছে। অটোমেশন না, আগে ছোটবেলায় দেখেন গরু দিয়ে লাঙল বাইতো, গরু দিয়ে ধান মারাই করতো ইত্যাদি। এখন গরু আর কোনো কাজে লাগে না, গরু দিয়ে মাংস খায় আর দুধ খায়, এছাড়া গরু কাজে লাগে না, কারণ বিজ্ঞান রিপ্লেস করে ফেলছে। এখন অপারেশন কম্পিউটার রোবট করে অপারেশন।
এখন ওই রোবটের পিছনের লোকটা দরকার, ওই শিক্ষা হাইয়েস্ট ফর্মের বিজ্ঞানের লোক দরকার। তারপরেও আজিজ ভাই আমাদের এখান থেকে বেরোতে হবে, আমরা নিশ্চয়ই বিশ্বাস করি যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এই সংকট আমাদের কেটে যাবে। একবারে শেষ দিকে আমরা শেষ করব, সেটি হচ্ছে যে নতুন রাজনৈতিক দল আসুক এবং বিবদমান যে পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে সেগুলো শান্ত হোক, রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরুক বাংলাদেশের রাজনীতিতে। সাম্প্রতিক আসলে গতকালকে জেলা প্রশাসকদের 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হলো। আমরা অনেকগুলো দাবি দেওয়ার কথা শুনেছি। জেলা প্রশাসকরা নিজস্ব ফোর্স চেয়েছেন, তারা আরও ক্ষমতার ব্যাপ্তি বাড়ানোর দাবি জানিয়েছেন এবং যে মাঠ প্রশাসনের যে বিশেষ করে এসপি এবং ওসির এশিয়ার লিখবার ক্ষমতা তারা চেয়েছেন এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হবার জন্য বা রাজনৈতিক চাপ মুক্ত হবার জন্য তারা দাবি তুলেছেন। আসলে মাঠ প্রশাসনের এই যে দাবিগুলো, এগুলো তো আসলেই তো যৌক্তিক, কি বলেন আপনি? ওই যে লাস্টে বললেন না রাজনৈতিক প্রভাব মুক্ত, ওনারা কি দেশ চালাবে? ওনারা আমলারা দেশ চালাবে? রাজনীতিবিদরা চালাবে না? ওনারা রাজনৈতিক প্রভাব মুক্ত হবেন কেন? বলতে পারে রাজনৈতিক হস্তক্ষেপ, রাজনীতিবিদদের হুকুমেই তো তারা চলবে। দ্বিতীয়ত এখন যারা ডিসি আছে, এখন আমি আগাগোড়াই বলছি, এখন যারা ডিসি আছে সব প্রশাসন ক্যাডারের, এরা অলমোস্ট সব 95% হলো ফেসিবাদের দোষর। এদেরকে এক ফোঁটা পাওয়ার দিতে নাই। প্রশাসন ক্যাডারে আপনি দেন 25টা ক্যাডার এর বাইরে আছে। এই সরকার প্রথমে এসে বুঝতেই পারলো না প্রশাসনটা কেমনে সাজাবে। বণিক বার্তায় ছাপা হয়েছে যে প্রশাসন ক্যাডারের 95% হচ্ছে ফেসিবাদের দোষর। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার থেকে সব ডিসি বানাই দিছে। এর বাইরে 25টা ক্যাডার আছে। 25টা ক্যাডার থেকে লোক নিয়ে প্রশাসনেও রাখেন, ওই যে 5% আছে বাছাই করেন, বাছাই করে রেখে ডিসিগুলো দিতেন। ডিসি 7 দিনের ট্রেনিং ওরিয়েন্টেশন দিতেন, ওরাও তো শিক্ষিত। তো আপনার একটা ডিসি হইতে কি আইনস্টাইন হতে হয় নাকি? রকেট সায়েন্স জানতে হয় নাকি? আপনারা 7 দিন বানিয়ে দিতেন। এখন নির্বাচনে যাবেন, ওরা তো ফেসিবাদের দোষর, ওরা তো ফাঁক খুঁজবে কোথায় ফেসিবাদকে উপকার করা যায়। আমরা দেখেছি যে এই প্রশাসনের যারা আমলা রয়েছেন, আমলারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে সচিবালয় মিছিল পর্যন্ত করতে দেখেছি, যেটি তাদের সার্ভিস কনভেনশনের সাথে একেবারেই সাংঘর্ষিক। এবং এই সরকার পলিটিক্যাল সরকার হলে এটা করতে হিসেব করতো। এটা কিন্তু আপনার আওয়ামী লীগ সরকার প্রেস ক্লাবের সামনে ওই আমলারা এসে মিটিং করছে, ওই দিন থেকে আমলা তোর শেষ। এখন আস্তে আস্তে প্রশাসন ক্যাডার এটা মিনিস্ট্রি চালায়, এবং সব মিনিস্ট্রির আন্ডারে যত বিভাগ আছে সব চালায়, শুধুমাত্র প্রশাসন ক্যাডার। অন্য 25টা ক্যাডার কিন্তু বাইরে, তাদের ভিতরে নাই। এখন এই প্রশাসন ক্যাডার দায়িত্ব নিতে নিতে সরকারের এখন কোনো ছোট জগন্নাথ হয়ে গেছে পলিটিশিয়ান, এরা সব সময়। এবং আমরা দেখেছি যে এই আমলারা তো রাজনৈতিক দলেও হস্তক্ষেপ, বিগত সময়ে আওয়ামী লীগে হস্তক্ষেপ ছিল এবং 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষভাবে কিন্তু এই আমলাদের অংশগ্রহণ আছে, উপস্থিতিও আমরা এটা ঠিকই আছে। কারণ এই সরকার এসে খেয়াল করে দেখেন, একটা সরকার পরিবর্তন হলে অনেকগুলো চাকরি ওপেন হয়। দেখেন সব জায়গায় কিন্তু আমলাদেরকে এই সরকারও দিছে, ঠিক অন্য সরকার পলিটিক্যাল সরকার যা করছে এই সরকারও তাকে দিয়ে সব প্রতিষ্ঠানে ধরেন আমলা দিয়ে দিছে। যেমন উদাহরণস্বরূপ বলি, আগে যেমন ধরেন তথ্য কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, এখানে তো শিক্ষক থাকতো, সাংবাদিক থাকতো, ছিল তো, এবারে সব আমলা। এবং এগুলো তাদের জন্য একেবারে নির্ধারিতই ছিল। তথ্য কমিশন তথ্য সাংবাদিকের চেয়ে বেশি জানবে কে? সেখানেও আমলা দিছে, এই সরকার দিয়ে দিছে। আপনার তথ্য কমিশনে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল, আমাদের সাংবাদিকও ছিল, নাম বলছি না, কিন্তু এখন সব আমলা বসায় দিছে। কেন? আমলার বাইরে আসতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকটি ডেস্ক আছে যেখানে আসলে গণমাধ্যম, ফরেন অফিসের ডিজি, ইফি সবসময় সাংবাদিক হতো, একজন সব আমলাকে দিয়ে দিছে প্রশাসন ক্যাডার। অর্থাৎ প্রশাসন ক্যাডার বাংলাদেশটা এককভাবে কি আর সরকারকেও এক প্রকার জিম্মি করে ফেলেছে, জিম্মি হয়ে গেছে। এখান থেকে বের হয়ে আসলে আগামীর যে নতুন বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ, যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেটি করবার জন্য আসলে সরকারকে যদি শর্ট টার্ম পরামর্শ আপনাকে দিতে বলা হয়, আপনি একেবারে মোটা দাগে কোন পরামর্শগুলো দিবেন? সবচেয়ে শর্ট প্রোগ্রাম। এখন 6 মাসের উপরে 6.5 মাস হয়ে গেছে। সরকার স্বীকার করেছেন যে তাদের হানিমুন টেনিউর শেষ। সরকার 6 মাস 6.5 মাস পড়ে গেছে। কোনো সরকার পরিচালনার কোনো সেক্টর তাদের নিয়ন্ত্রণেও নাই,
তারা সিস্টেমেটিকভাবে দাঁড়ও করতে পারে নাই। এখন দ্রুত মিনিমাম সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাওয়া উচিত। এটি আমার শেষ কথা। কারণ এই দেশ যদি এনারা যদি এই ডিসেম্বর পর্যন্ত ঠেলে নেয় নির্বাচনে সংস্কার নাম করে, এখন থেকে যে 6 মাসে যে অবস্থায় আসছে, আরো ধর এই যে এটা হলো আরো 8 মাস বাকি আছে না বছর, ফেব্রুয়ারি, আরো 8 মাসের অধিক আছে, 10 মাস। এই 10 মাস যদি চলে এই দেশটা যে জায়গায় ডুববে, এই জায়গার থেকে কোনো পলিটিশিয়ান তুলে আনা কঠিন হবে। এই সরকার কিছু কোথায় শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এটা কিছু বুঝতে পারতেছে না। জি, ধন্যবাদ এম এ আজিজ। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি বিবদমান যে বিতর্ক, যে মতানৈক্য, যে বিতর্ক চলছে বা মতানৈক্য যেটি বলেন, এগুলো সব কেটে যাবে এবং রাজনৈতিক দলগুলোই শেষ পর্যন্ত আসলে সমাধান সূত্র বের করে দিবে। এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আমরাও সুর মিলিয়ে বলতে চাই যে এই ইউনূস সরকার যদি হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে। সুতরাং ইউনূস সরকারকে কোনোভাবেই রাজনৈতিক দলগুলো হারতে দেবে না এবং সরকারও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে আওয়ামী হেজিমনি বা ফ্যাসিবাদের যে হেজিমনি প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে সেগুলো দূর করে দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সমাধানের পথ বের করে ফেলবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।